Hello my dear students, once again welcome back to our new grammar lesson. তোমরা প্রত্যেকেই প্রেপোজিশন নিয়ে একটা সমস্যার মধ্যে পড়ো এবং সমস্যা ফেস করো। তো আমাদের উদ্দেশ্য হলো এই প্রেপোজিশন বিষয়টাকে তোমাদের কাছে খুব সহজ করে উপস্থাপন করা। আমরা আজকে একটা পিডিএফ থেকে তোমাদেরকে একটা বইয়ের পিডিএফ থেকে সেই অংশটা আমি তোমাদেরকে বইয়ে যেভাবে লেখা আছে সেটা আমি লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দেবো। তারপরে তোমাদের কোন কোন বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন কোন রুলসগুলো জানতেই হবে, সেগুলো নিয়ে আমি ভিডিও করে তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে জানিয়ে দেব। প্রেপোজিশন শব্দটা কি এটা তোমাকে প্রথমত বুঝতে হবে। বলে দিয়েছে দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজুয়ালি প্লেসড, যে ওয়ার্ডটা সাধারণত প্লেস হয় মানে সাধারণত বসে, কোথায় বসে না তো বিফোর এ নাউন ওয়ার আ প্রোনাউন অর আদার নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে সমস্ত শব্দ নাউন বা প্রোনাউন বা নাউন স্থানীয় পদের আগে বসে, টু শো ইটস রিলেশন, কী করার জন্য, যে তার সঙ্গে বাক্যের যে অন্য পদের, টু সাম আদার ওয়ার্ড অর ওয়ার্ডস ইন সেন্টেন্স ইজ কল্ড আ প্রেপোজিশন, অর্থাৎ বাক্যে অন্যান্য যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সঙ্গে নাউন বা প্রোনাউন বা নাউন সম্বন্ধীয় যে পদগুলো সেই পদগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে যে শব্দটা, সেই শব্দটাকেই বলা হয় প্রেপোজিশন। এখন আরও একটু যদি আমি বলি, গ্রামারের দিক থেকে আরও একটা এক্সাম্পল আরও একটা ডেফিনেশন আমরা পাই। বলছে ইন গ্রামার preposition is a word that is used before a noun or a pronoun or a noun phrase or pronoun. বলছে যে প্রেপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড যেটা একটা নাউনের বা একটা নাউন ফ্রেজের অথবা একটা প্রোনাউনের আগে ব্যবহৃত হয়, কানেক্টিং ইট টু অ্যানাদার ওয়ার্ড, যেটা অন্য আর একটা ওয়ার্ডের সঙ্গে কী করে, কানেকশান মেক করে, একটা সম্পর্ক বা একটা সংযোগ তৈরি করে, সেটাই হচ্ছে প্রেপোজিশন। এই সংজ্ঞাটা কোথাকার, রেফারেন্সটা হচ্ছে www.dictionary.cambridge, এই যে অংশটা, অর্থাৎ কেমব্রিজ যে ডিকশনারি সেখান থেকে এই অংশটাকে নেওয়া হয়েছে। এছাড়াও আমরা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি 9th এডিশন থেকেও আমরা একটা সংজ্ঞা পাই। সেই সংজ্ঞাটা এইরকমই বলছে যে প্রেপোজিশন ইজ এ ওয়ার্ড, একটা প্রেপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড, একটা শব্দ বা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একগুচ্ছ শব্দ, such as যেমন ইন, ফ্রম, টু, আউট অফ অ্যান্ড ওয়ান বিহাফ অফ, যেটা ইউজ বিফোর আ নাউন আর আ প্রোনাউন, যেটা নাউন এবং প্রোনাউনের কোথায় বসে, নাউন বা প্রোনাউনের আগে বসে, টু শো প্লেস, পজিশন অ্যান্ড মেথড, এবং সেটা কি করে, সেটা দেখায়, অবস্থান দেখায়, তার পজিশন দেখায়, জায়গা দেখায়, সময় দেখায়, এবং মেথড, কি উপায়ে এটা হয়েছে, নাউনটা কী উপায় তৈরি হয়েছে বা কী উপায় নাউনটা সম্পাদিত হয়েছে, সেই অংশটাকে ডিনোট করতে ব্যবহার করে, সেটাই হচ্ছে প্রেপোজিশন। তো প্রেপোজিশন এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাটাই আমার কাছে একটু বেশি যুক্তিবহুল বলে মনে হয়েছে। এরপরে দুটো শব্দের মধ্যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটাও তোমাকে বুঝে নিতে হবে। বলছে যখন একটি ওয়ার্ডের পরে একটা নাউন বা প্রোনাউন বসবে বা নাউন ফ্রেজটা থাকবে, তখনই তুমি ওই যে ওয়ার্ডটাকে তুমি তখন কি বলতে পারবে, একটা প্রেপোজিশন বলতে পারবে, আদারওয়াইজ সে ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে। এখন তুমি যদি একটা এক্সাম্পল দেখো, দ্য চিলড্রেন আর ওয়ান্ডারিং অ্যাবাউট দ্য গার্ডেন, তাই না? এই যে অ্যাবাউট যে শব্দটা, এই অ্যাবাউট শব্দটার পরে তুমি পেয়ে গিয়েছো দ্য গার্ডেন এই শব্দটা। যেহেতু দ্য গার্ডেন শব্দটাকে পেয়েছো, সুতরাং এই শব্দটা আছে একটা নাউন, তাহলে নাউন বিধায় এই শব্দটা আগে থাকা যে শব্দ, সে শব্দটা হচ্ছে অ্যাবাউট, এই অ্যাবাউট শব্দটা হচ্ছে একটা প্রেপোজিশন। কিন্তু রিতা অফেন রানস অ্যাবাউট, ওই অ্যাবাউট শব্দটা আবারও আছে, কিন্তু অ্যাবাউট শব্দটার পরে কোনো নাউন বা প্রোনাউন বসেনি, এই বিধায় এটাকে আমরা একটা প্রেপোজিশন না বলে এটাকে আমরা একটা অ্যাডভার্ব হিসাবে মানে সংজ্ঞায়িত করব। পরেরটা বলেছে দেখো, আই নো নাথিং অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে কিছু জানি না। যদি কোনো প্রোনাউন বসে, সে প্রোনাউনটা অবশ্যই তার অবজেক্টিভ ফর্মে বসে, হি, হিম, তারপরে সি থেকে হার, আই থেকে মি, এই ফর্মে বসে।
তাহলে এই অ্যাবাউটের পরে হিম শব্দটা আছে, এই বিধায় এই অ্যাবাউটটা একটা প্রেপোজিশন। কিন্তু পরেরটা লক্ষ্য করো, হি স্পেন্ট অ্যাবাউট 3 লাখ ইন হিজ সিস্টার্স ম্যারেজ, সে প্রায় 3 লাখ টাকা খরচ করে তার বোনের বিয়ের জন্য। তাহলে এখানে অ্যাবাউটের পরে কোনো নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট নেই, যে কারণের জন্য এই অ্যাবাউট শব্দটাকে আমরা একটা অ্যাডভার্ব বলবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। নেক্সট দেখো, প্রেপোজিশনের সম্পর্কটা অ্যাকচুয়ালি কীভাবে সম্পর্কটা গড়ে ওঠে, কার কার সাথে প্রেপোজিশনের সম্পর্কটা আছে। দেখো, প্রথমত দেখো, প্রেপোজিশনের সঙ্গে নাউনের একটা সম্পর্ক আছে। এক্সাম্পল, হি ওয়েন্ট ইন টু দ্য রুম, রুম হচ্ছে একটা নাউন, এই নাউনটার সঙ্গে কি আছে, প্রেপোজিশন ইনটু এর একটা সম্পর্ক আছে। তাহলে এইরকম করে তুমি প্রোনাউনের সঙ্গে, অ্যাডজেক্টিভের সঙ্গে, প্রেপোজিশনের সঙ্গে, অ্যাডভার্বের সঙ্গেও একটা সম্পর্ক আছে। কীরকম? ফ্রম দেন, তখন থেকে। এই যে দেন শব্দটাকে তুমি বলেছো, এই দেন শব্দটার সঙ্গে ফ্রমের একটা সম্পর্ক স্থাপন হয়েছে, এই কারণের জন্য ফ্রম হচ্ছে একটা প্রেপোজিশন। ইনফিনিটিভ শব্দটা দেখো, ইনফিনিটিভ যে শব্দটা আছে সেই শব্দটা ভালো করে লক্ষ্য করো। ইনফিনিটিভ শব্দটা আই ওয়েন্ট, এখানে বলে দিয়েছে আই ওয়াজ দেন অ্যাবাউট টু গো, আমি তখন যাচ্ছিলাম বা যেতাম, এরকম অর্থটা বলতে চেয়েছে। যে অ্যাবাউটের পরে টু আছে, তাহলে টু প্লাস ভার্ব বেরভিয়ন, এটা হয়ে যাচ্ছে একটা ইনফিনিটিভের সঙ্গে প্রেপোজিশনের একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। পরে তুমি যদি লক্ষ্য করো, তুমি দেখতে পাবে যে জেরান্ডের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে। সেটা হচ্ছে হি ডিড নট সাকসিড ইন পাসিং দ্য এক্সামিনেশন। হি ডিড নট সাকসিড ইন পাসিং, এই যে ইন পাসিং, এটা একটা জেরান্ড। তাহলে জেরান্ডের আগে যদি এই শব্দগুলো থাকে, অ্যাট, ইন, অন, বাই, ফ্রম, এই শব্দগুলো থাকে, তবে ওই শব্দগুলোকে আমরা একটা প্রেপোজিশন হিসাবে ধরবো। তাহলে এছাড়াও ভার্বাল নাউনের সঙ্গে হতে পারে, বা তোমার ক্লজের সঙ্গে হতে পারে, বা ফ্রেজের সঙ্গে হতে পারে। আমরা ডিটেলস যদি বলি, ফ্রেজের সঙ্গে যদি বলি, ফ্রেজ মানে আমরা জানি যে শব্দটা অনেকগুলো শব্দ নিয়ে তৈরি, মানে যে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, একটা অনেকগুলো শব্দ নিয়ে তৈরি, যার মধ্যে কোনো সাবজেক্ট নেই বা কোনো ভার্ব নেই, সেটাই হয়ে যায় ফ্রেজ, তাই না? আই অ্যাম নট অ্যাওয়ার অফ ওয়েন টু বিগিন, এই যে ওয়েন টু বিগিন, এটা একটা ফ্রেজ। ওয়েন টু বিগিন, এইখানে এই যে টুটা হচ্ছে তোমার একটা কি ফ্রেজ। বা এই যে নট অ্যাওয়ার অফ, এই অফ একটা প্রেপোজিশন কেন? কারণ ওয়েন টু বিগিন দ্য ওয়ার্ক, কখন কাজটা শুরু করতে হবে, এই অংশটা একটা ফ্রেজ হিসাবে থাকছে। একটা ক্লজের সঙ্গে হতে পারে, আই এম নট অ্যাওয়ার অফ হাউ আই ওয়াজ চিটেড, এই যে অফ এর পরে হাউ বসার পরে একটা সাবজেক্ট ভার্ব আছে। তার মানে যখন একটা সেন্টেন্সের মধ্যে একাধিক সাবজেক্ট ভার্ব থাকে, তখন সেই সেন্টেন্সগুলোকে, মানে সাবজেক্ট নিয়ে সাবজেক্ট প্রেডিকেট অংশ, আরও একটা সাবজেক্ট প্রেডিকেট অংশ, সেই অংশটাকে একটা আমরা ক্লজ হিসাবে ধরি। তাহলে এখানে অফটা হয়ে যাবে একটা প্রেপোজিশন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রেপোজিশনের পজিশনটা কোথায় হবে, প্রেপোজিশনটাকে আমরা কোথায় বসাবো, কোথায় ব্যবহার করব। প্রেপোজিশন সাধারণত অবজেক্টের আগে বসবে, যেখানে যেখানে অবজেক্ট আমরা পাবো সেই জায়গাতে প্রেপোজিশন বসবে। কিন্তু যখন রিলেটিভ প্রোনাউন হট অবজেক্ট হিসেবে আমরা পেয়ে যাব, তখন প্রেপোজিশন কিন্তু বাক্যের শেষে ব্যবহৃত হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা রিলেটিভ প্রোনাউন পেয়ে যাব কোনো বাক্যের মধ্যে, তখন কিন্তু প্রেপোজিশনটা তুমি বাক্যের শেষে বসাতে পারবে। তখন এই যেমন দিস ইজ দ্য পেন দ্যাট ইউ আস্কড ফর, এটা হচ্ছে কলমটা যেটা তুমি চাইছিলে। এই ফরটা বলতে কিন্তু কলমটা, আস্কড ফর, তাহলে এই যে ফরটা, এর পরে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট নেই, তবুও এটা একটা প্রেপোজিশন। কেন? কারণ এই যে পেন আর তার পাশে বসেছে দ্যাট, একটা রিলেটিভ প্রোনাউন। কারণ পেন একটা বস্তুর বদল ঠিক তার পাশে যে প্রোনাউনটা বসে, সে প্রোনাউনটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবার দেখো যে দিস ইজ দ্য হাউস আই লিভ ইন, এখানে রিলেটিভ প্রোনাউন উজ্জ থাকলেও শেষে আমরা প্রেপোজিশন বসাতে পারি। এখানে হাউসের পরে ওয়্যার আই লিভ ইন হতো, কিন্তু এখানে ওয়্যার কথাটাকে ইউজ করা হয়নি, কিন্তু এখানে ইনটা হচ্ছে একটা প্রেপোজিশন। আবার দিস ইজ দ্য পেন ইউ আস্কড ফর, এখানে কিন্তু
রিলেটিভ প্রোনাউনটা উজ্জ্ব আছে, পেনের পরে দ্যাট বা হুইচ বা হোয়াট বসানো যেত, যেটা এখানে বসায়নি, এটা হয়ে যেত প্রেপোজিশনের পজিশন। আমি আজকে প্রেপোজিশন পর্যন্তই বললাম, প্রেপোজিশন সম্পর্কে একটা আইডিয়া তোমাদেরকে দিলাম। বহু রকম প্রেপোজিশন আছে, দেখো এই যে অন, বাই, তারপরে হচ্ছে অ্যাক্রস, বিসাইড, বিহাইন্ড, তারপরে হচ্ছে বিয়ন্ড, বাট, ইন ফ্রন্ট অফ, তারপরে ওয়িং টু, অ্যাকর্ডিং টু, ইন অর্ডার টু, তারপরে কনসিডারিং, বেয়ারিং, এরকম করে বহু বহু প্রেপোজিশন আছে। এই যে অ্যাট, ইন, অন, অফ, আউট, বাই, ফর, ফ্রম, থ্রো, টিল, টু, আপ, উইথ, এই যে শব্দগুলো পাচ্ছ এগুলো হচ্ছে এক একটা প্রেপোজিশন। আমরা বাকি প্রেপোজিশন সম্পর্কে, প্রেপোজিশনের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কোন প্রেপোজিশন কত রকমের হয়ে থাকে, প্রেপোজিশনগুলো কোনগুলো কী ধরনের প্রেপোজিশন। ঠিক তারপরে আমরা প্রেপোজিশনের প্রতিটা অংশ নিয়ে আমরা ডিটেলসে এক একটা প্রেপোজিশনকে আমরা ধীরে ধীরে শিখবো, যাতে প্রেপোজিশনের ভীতি তোমাদের মধ্যে থেকে দূর হয়ে যায়। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।